আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং পূর্ণ উদ্যমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এবং তোমাদের প্রত্যেকের ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে, তোমাদের প্রত্যেকের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা সামনের দিকে আগাচ্ছ, প্রত্যেকের ভিতরে যেই স্বপ্ন পূরণ বা লক্ষ্য পূরণের যে বিষয়টি আছে সেটি তোমরা পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর আমাদের যে আমরা বাংলাদেশ, তোমরা জানো একটি ছোট্ট একটি দেশ। এই দেশের জনসংখ্যা অনেক বেশি, জনসংখ্যা বহুল একটি দেশ। প্রতিটি ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে আমাদের রিসোর্সেস, আমাদের যে উৎসগুলো এটি সীমিত। তো ভালো সুবিধাগুলো পেতে গেলে আমাদেরকে এখানে প্রচুর অক্লান্ত পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর পরিশ্রম করে আমাদের উপরের সিঁড়িতে উঠতে হয়। এবং তোমরা আশা করতেছি তোমরা সেটা সেই সেই উপরে সিঁড়িতে উঠবার জন্য যে প্রচণ্ড পরিশ্রম করা দরকার, নিজের মেধাকে কাজে লাগানোর জন্য সবসময় যে চেষ্টা থাকা দরকার, যে প্রচেষ্টা থাকা দরকার, সেটি তোমরা করে যাচ্ছ। এবং আমি আশা রাখি যে তোমাদের মধ্যে থেকেই আমাদের পরবর্তীতে যার দেশকে এমন কিছু কিছু স্টুডেন্ট বেরিয়ে আসবে যারা পরবর্তীতে আমাদের এই দেশকে নেতৃত্ব দিবে, আমাদের দেশকে সামনের দিকে আগে নিয়ে যাবে, যারা হবে আমাদের এই স্বপ্নের কাণ্ডারি। তো সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবং তোমরা যে সাবজেক্টই পড়ো না, যে বিষয়ই পড়ো না কেন, সেটি কৃষি বিষয়টি হোক অথবা সেটি আমাদের গণিত বিষয়টি হোক না কেন, সেটি ইংরেজি হোক না কেন, প্রত্যেকটি বিষয় সম্পর্কে কিন্তু তোমার সম্মুখে জ্ঞান রাখতে হবে। কারণ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, যে জ্ঞান আহরণ করা এবং সেই জ্ঞান ছড়িয়ে দেওয়া। তো জ্ঞান যখন তুমি ছড়িয়ে দিতে যাবে, তো এই জন্য অবশ্যই তোমাকে জ্ঞানী হতে হবে। যখন তুমি জ্ঞানী হবে, যখন তুমি অনেক কিছু জানবে, তখন কিন্তু তুমি এটি অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারবে। আর এই জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে এবং প্রত্যেকটি জিনিসের যে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তাহলে তোমরা হচ্ছে সামনের দিকে ভালোভাবে আগাতে পারবে। এবং প্রতিটি শ্রেণীর পড়ার সাথে আমাদের কিন্তু আরেকটি শ্রেণীর পড়া, অর্থাৎ ক্লাস সিক্সের বা ষষ্ঠ শ্রেণীর যে বইটি আছে বা যেই কন্টেন্ট রয়েছে, যে বিষয়বস্তু রয়েছে, এটির সাথে কিন্তু ক্লাস সেভেনের রিলেভেন্ট রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে। অর্থাৎ তুমি যদি ক্লাস সিক্সে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস সপ্তম শ্রেণীর বিষয়গুলো যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারো, প্রতিটি জিনিস যদি ভালোভাবে বুঝে যেতে পারো, তাহলে কিন্তু তুমি যখন অষ্টম শ্রেণীতে উঠবে, তখন কিন্তু তোমার সেই বিভিন্ন বিষয়গুলো তোমার বুঝতে সুবিধা হবে। তো এই জন্য আমার অনুরোধ হচ্ছে যে তোমরা যেই বিষয়গুলি পড়ো না কেন, যতটুকুই তুমি শিখো, একটু বুঝে শেখার চেষ্টা করো। না বুঝে কখনোই কোনো কিছু মুখস্থ করবে না। এবং সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে তুমি ভালো আউটপুট পাওয়া বা ভালো রেজাল্ট করাটা তোমার জন্য অনেক ভবিষ্যতে কষ্টসাধ্য হয়ে পড়ে। তুমি কম শেখো বা যতটুকুই তুমি শিখবে সেটি বুঝে পড়া শিখবে। এটার অর্থ হচ্ছে যে আমি কেন শিখবো, এই পড়াটি আমি আমার কোথায় কাজে লাগাতে পারি, বা এটার গুরুত্বটা কি, এই জিনিসগুলো শিখবে। আমাদের প্রাত্যহিক জীবনে এখানে আমরা কতটুকু কাজে লাগাতে পারি। আমি যদি আমার এই কৃষির কথা বলি, যেমন আমরা এখন বর্তমানে যে চ্যাপ্টারটি পড়তেছি কৃষি উপকরণ, দেখো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোনটি, গৃহপালিত প্রাণীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোনটি, গৃহপালিত পশুর প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এগুলো আমরা জানতে পারছি। এবং এর ফলে এগুলো যে কি কাজ, তো যখন আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব যদি লক্ষণ করেছি, তো তখন কিন্তু যখন তোমরা একটি গাছের সামনে যাবা, ধরো যে একটা ধান ক্ষেত বা একটি গম ক্ষেত বা যে কোনো ফলের গাছ বা শাকসবজির খেতে যাবা, তো যখন তুমি এই অভাবজনিত লক্ষণগুলো সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকবে, তখন কিন্তু খুব সহজেই তুমি কিন্তু শিক্ষার্থী বন্ধু এটা বুঝতে পারবে যে এর মধ্যে কোন ধরনের পুষ্টি উপাদানের লক্ষণ দেখা যেতে পারে। কারণ তুমি আমাদের এই অধ্যায় পড়ার মাধ্যমে কিন্তু অলরেডি তুমি জেনে গেছো যে কোন পুষ্টি উপাদান, অর্থাৎ পটাশিয়ামের ঘাটতি হলে কোন ধরনের অভাব জনিত লক্ষণ দেখা যায়, ক্যালসিয়ামের ক্ষেত্রে বা নাইট্রোজেনের ক্ষেত্রে সালফারাস, ফসফরাস। তো অ্যাটলিস্ট যেটা হবে যে তুমি ন্যূনতম যেটি হবে যে তুমি একটা ধারণা করতে পারবে। তো এই জিনিসটি হচ্ছে যে তুমি মাথার মধ্যে রাখবে যখন তুমি এগ্রিকালচার পড়বে, তখন দেখবে যে, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এগ্রিকালচারের সাথে আমরা বড় হচ্ছি, আমাদের সব কিছুই আমাদের হচ্ছে এগ্রিকালচার বিভিন্ন উৎস থেকে আসে। তো যখন তুমি একটি ক্ষেতের একটা জমির পাশ দিয়ে যাচ্ছ বা একটা রাস্তার পাশ দিয়ে একটা অনেক রকমের গাছ দেখছো, এই গাছটির নাম কি, এই গাছটির কার্যাবলী কি, এই জিনিসগুলো যদি তুমি তোমার মনের মধ্যে চিন্তা করো যে আমি এগুলো শিখবো, তাহলে কিন্তু তোমার এই শেখাটা বেশ আনন্দের সাথে তুমি শিখতে পারবা। আর যদি পড়াকে একটি বার্ডেন হিসেবে বোঝা হিসেবে নাও, তাহলে কিন্তু এটি তোমার জন্য কষ্ট হয়ে যাবে।
পড়াকে নিতে হবে সবসময় আনন্দের সাথে গ্রহণ করতে হবে। তুমি যদি তোমার পড়াটাকে আনন্দের সাথে গ্রহণ করো, যেটা আমি শিখবো এবং এই শিক্ষাকে আমি আমার বাস্তবিক জীবনে কাজে লাগাবো, আমি আমার ভবিষ্যৎ জায়গায় কাজে লাগাবো, এবং আমি শিক্ষার মাধ্যমে আমি জ্ঞান লাভ করবো, যে জ্ঞানকে আমি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানব জাতির উন্নয়ন করব। এই ধরনের মোটো বা মিশন বা ভীষণ যদি তোমার মধ্যে থাকে, উদ্দেশ্য নিয়ে তুমি যদি সামনের দিকে আগাও, তা আমি বিশ্বাস করি অবশ্যই তোমার এই প্রত্যেকটি পড়া তোমার জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে, এবং এই পড়ার শেখার গ্রহণ প্রক্রিয়াটা তোমার জন্য অনেক বেশি সহায়ক হবে। তো আজকে আমরা আমাদের দেখো আমাদের এই পার্ট 6 যেটি আছে সেটি হচ্ছে সম্পূরক খাদ্য। আর সম্পূরক খাবার অর্থ হচ্ছে অতিরিক্ত খাবার, অর্থাৎ একটি উদ্ভিদ বা একটা প্রাণী বা গৃহপালিত পশুর কথা যদি বলি বা গৃহপালিত পাখির কথা থাকে, যে এদেরকে স্বাভাবিক প্রকৃতিতে যে খাবারগুলো থাকে, আমরা যদি কমার্শিয়াল চিন্তা ভাবনা করি, বাণিজ্যিক কথা চিন্তা ভাবনা করি, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের এখানে কম জায়গার মধ্যে বা কম সময়ের মধ্যে অনেক বেশি উৎপাদনে যেতে হয় বাণিজ্যিক, যেহেতু আমাদের এটির মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা। আর মুনাফা তো অধিক আয় বা অনেক মুনাফা করতে গেলে হচ্ছে আমাদের কম সময়ের মধ্যে বেশি উৎপাদন করতে হয়। আর এই জন্য হচ্ছে যে আমাদের প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যে খাবারগুলো থাকে, এই খাবারগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ কম সময়ের মধ্যে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য যথেষ্ট নয়। এই জন্য হচ্ছে আমাদের বাইরে থেকে খাবার দিতে হয়, যাতে করে এরা কম সময়ের মধ্যে বেশি বাড়তে পারে। তো এই যে বাইরে থেকে যে অতিরিক্ত যে খাবারগুলো দেওয়া হয়, এটি হচ্ছে সম্পূরক খাদ্য। তাহলে দেখো আমরা পড়ি আমাদের বইতে যে দেওয়া আছে পার্ট 6 পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, যে আমরা জেনেছি উদ্ভিদ তাদের পুষ্টি উপাদানগুলো মাটি, পানি ও বায়ু থেকে গ্রহণ করে থাকে। এই উপাদানগুলোর অভাব হলে আমরা জমিতে সার প্রয়োগ করে থাকি। অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম পুষ্টি উপাদান দরকার। একটা হচ্ছে গণ পুষ্টি উপাদান, হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, অর্থাৎ কিছু উপাদান আছে আমাদের খুব বেশি পরিমাণ লাগে, যেটাকে হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান বলে, এবং যদি কম পরিমাণে লাগে সেটিকে আমরা বলেছিলাম গণপুষ্টি উপাদান। এবং এই পুষ্টি উপাদানের যদি কোনো অভাব থাকে বা কোনো ঘাটতি থাকে বা প্রয়োজনের তুলনায় যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বাইরে থেকে সার প্রয়োগ করি। তো এই ক্ষেত্রে দেখো দেখো যে কিন্তু মাছ বা পশু পাখি কোথা থেকে তাদের এই পুষ্টি গ্রহণ করে থাকে। অর্থাৎ আমরা উদ্ভিদ যেমন আমরা সার দিয়ে থাকি, তো মাছের ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রে এই ব্যাপারগুলো কীরকম। উত্তরে বলবো যে আঁশ জাতীয় খাবার এবং দানাদার খাদ্য থেকে। তো এটা আমরা লিখি, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো আমাদের হচ্ছে আঁশ জাতীয় খাবার, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের যেরকম হচ্ছে আঁশ জাতীয় খাবার রয়েছে, এবং দানাদার খাদ্য তোমরা জানো, আমরা যদি বলি গমের ভুসি, আমরা যদি বলি চালের কুড়া, তারপর চালের খুদ, এই জাতীয় যে খাবার, অর্থাৎ দানা জাতীয় যে খাবার, ভুট্টা চূর্ণ, এগুলো হচ্ছে দানাদার জাতীয় খাদ্য। এবং পাশাপাশি হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার, আমাদের ঘাস রয়েছে, তারপর আমাদের খড় রয়েছে, এই জাতীয় খাবার হচ্ছে আমাদের আঁশ জাতীয়, অর্থাৎ যেগুলো আমাদের ফাইবার থাকবে সেটা হচ্ছে আঁশ জাতীয় খাবার। আর যেটি সাধারণত আমার দানা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা হচ্ছে দানাদার খাদ্য। এবং মাছ এবং পশু পাখি তারা কিন্তু এই দুটি উৎস থেকে, অর্থাৎ আঁশ জাতীয় খাবার এবং দানাদার খাদ্য থেকেই পুষ্টি গ্রহণ করে থাকে। অর্থাৎ যে পুষ্টি উপাদান আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে শর্করা, আমিষ, স্নেহ বা প্রোটিন, স্নেহ বা তেল জাতীয়, তারপর হচ্ছে ভিটামিনস, খনিজ পদার্থ, পানি, এই পুষ্টি উপাদানগুলো হচ্ছে পশু বা মাছ আবার আঁশ জাতীয় দানাদার খাদ্য থেকে পেয়ে থাকে। দেখো এরপর লেখা আছে যে কিন্তু এ খাবার খাওয়ার পরও মাছ পশু পাখি থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না।
তাই মাছ বা পশু পাখি থেকে দ্রুত এবং অধিক উৎপাদন পেতে প্রচলিত খাবারের পাশাপাশি প্রতিদিনই কিছু অতিরিক্ত খাবার সরবরাহ করা হয়। এই খাদ্যই হলো সম্পূরক খাদ্য, যে কথাটা আমি জাস্ট কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি। অর্থাৎ প্রাকৃতিকভাবে যে খাবারটি থাকে বা প্রচলিত যে খাবার দেওয়া থাকে সেটি কিন্তু যথেষ্ট না হয়, এবং যেহেতু আমাদের কম সময়ের মধ্যে অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে, অধিক মুনাফা নিশ্চিত করতে হবে, এই জন্য আমাদের বাইরে থেকে আরও বেশি খাবার প্রয়োগ করতে হয় যাতে করে এটি কম সময়ের মধ্যে বেড়ে যায়। তাহলে আমরা সম্পূরক খাদ্যর যে সংজ্ঞাটি সেটা আমরা লিখে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এটি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে পারো, কারণ পরীক্ষার সময় প্রায় একটি কোশ্চেন আসে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে যে সম্পূরক খাদ্য বলতে কি বোঝায়। তখন তোমরা এভাবে লিখবা যে মাছ এবং পশু পাখি থেকে দ্রুত এবং অধিক উৎপাদন পেতে প্রচলিত খাবারের পাশাপাশি প্রতিদিন কিছু অতিরিক্ত খাবার সরবরাহ করতে হতে দিতে হয়। এই খাদ্য হলো সম্পূরক খাদ্য। তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা এটি লিখে ফেলো। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের অনুচ্ছেদটিতে। এখানে যেটি দেওয়া আছে দেখো, মাছের সম্পূরক খাদ্য। আমরা আগে এই প্যাসেজটি পড়ে নেই। শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য মাছের উৎপাদন আশানুরূপ হয় না, সার প্রয়োগ করে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার যোগান দিলেও তাতেও মাছের পরিপূর্ণ পুষ্টি সাধন হয় না। অধিক উৎপাদন পেতে গেলে পুকুরে প্রতিনিয়ত নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করতে হয়। এজন্য পুকুর থেকে জাল টেনে 30 থেকে 40টি মাছ ধরে গড় ওজন বের করে পুকুরে সব মাছের আনুমানিক ও মোট ওজন নির্ণয় করতে হবে। বড় মাছের জন্য পুকুরে অবস্থিত মাছের মোট ওজনের শতকরা 3 থেকে 5 ভাগ হারে প্রতিদিন খাবার দেওয়া উচিত। অর্থাৎ পুকুরে সব মাছের ওজন 100 কেজি হলে পুকুরে দৈনিক 3 থেকে 5 কেজি খাবার দিতে হবে। আর পোনা মাছকে দেহের ওজনের শতকরা 5 থেকে 10 ভাগ হারে প্রতিদিন খাবার দেওয়া প্রয়োজন। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা লিখে ফেলি। এখানে লেখা আছে,
দেখো এখানে লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, যে সার প্রয়োগ করে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান দিল তাতে মাছের পুষ্টি সাধন হয় না। এর অর্থ হচ্ছে যে সাধারণত আমরা পুকুরে কি করি, সার প্রয়োগ করে থাকি, এবং সার প্রয়োগ করলে সেটি হচ্ছে পুকুরের যে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ বিভিন্ন রকম প্লাঙ্কটন উৎপাদনে সাহায্য করে। কিন্তু এই প্রাকৃতিক খাদ্য কিন্তু যেহেতু আমাদের মাছের কথা যদি আমরা আলোচনা করি, যে আমরা কম জায়গার মধ্যে অধিক পরিমাণ মাছের পান্না সারা হয়, অর্থাৎ আমাদের প্রাকৃতিক খাদ্য যে পরিমাণ মজুদ থাকে পুকুরে তার ঠিক সেই অনুপাতে কিন্তু মাছের পোনা ছাড়া হয় না বাণিজ্যিক মৎস্য খামারগুলোতে, অর্থাৎ প্রয়োজনীয় তুলনায় বেশি মাছ ছাড়া, অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের থেকে, অর্থাৎ যে পরিমাণ প্রাকৃতিক খাদ্য মজুদ আছে তার থেকে বেশি পরিমাণে হচ্ছে এই পোনা মাছের পোনা ছাড়া হয়। তো এখানে সে কথাটাই বলা হচ্ছে যে সার প্রয়োগ করে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের যোগান দিল তাতে মাছের পুষ্টি সাধন হয় না। তাই অধিক উৎপাদন পেতে গেলে পুকুরে নিয়মিত হচ্ছে বাইরে থেকে আমাদের অতিরিক্ত খাদ্য প্রদান করতে হয়। ওকে, এরপর আমরা চলে যাই, দেখো পুকুর থেকে জাল টেনে দেখো পুকুর থেকে জাল টেনে 30 থেকে 40টি মাছ গড় ওজন বের করে, অর্থাৎ 30 থেকে 40টি মাছের গড় ওজন তোমরা বুঝতে পারছো। আমরা গড় কীভাবে বের করে, যদি আমরা যদি বলি 5টি মাছের ওজন যদি একশো হচ্ছে 5টি মাছের গড় ওজন যদি 20 কেজি হয় তাহলে টোটাল হবে 100 কেজি। এটি একটি বের করার নিয়ম। অর্থাৎ তোমরা জানো যে আমরা যদি গড় বের করতে চাই অথবা আমরা যদি মোট বের করতে চাই তাহলে হচ্ছে গড় ইন্টু আমাদের টোটাল সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অথবা আমরা যদি গড় বের করতে যাই তাহলে আমাদের প্রতিটি উপাদানের যোগফল বা হচ্ছে যতগুলো উপাদান সংখ্যা আছে সেটা দিয়ে আমাদের ভাগ করতে হয়। তো আমরা এরকম গড় বের করে পুকুরে সব মাছের ওজন আমরা বের করতে পারি। ধরো যে আমাদের একটি মাছের যদি ওজন আমরা বের করতে পারি, ধরো যে একটি মাছের গড় ওজন হলো আমাদের হচ্ছে সাপোজ ধরো 30 কেজি। তো হচ্ছে যে আমাদের যদি এখন 300টি মাছ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 300 ইন্টু হচ্ছে আমাদের 30 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 9000 কেজি বের হয়ে যাবে। এভাবে আমাদের সব মাছের আনুমানিক ওজন বের করতে হবে। এবং বড় মাছের ক্ষেত্রে পুকুরে অবস্থিত মোট ওজনের শতকরা 3 থেকে 5 ভাগ অনুসারে খাবার দেওয়া উচিত। দেখো আমরা যদি বলি বড় মাছের ক্ষেত্রে সম্পূরক খাবার দিতে হবে। দেখো শতকরা 3 থেকে 5 ভাগ, অর্থাৎ আমরা যদি বলি 100 কেজি যদি আমাদের হচ্ছে ওজন হয়ে থাকে তাহলে তার 3 থেকে 5 ভাগ, অর্থাৎ 3 থেকে 5 কেজি, অর্থাৎ 100 কেজি যদি হয় তার 3 থেকে 5 ভাগ হবে আমাদের 3 থেকে 5 কেজি। অর্থাৎ আমাদের ওজন যদি 100 কেজি হয়ে থাকে তাহলে তার 3 থেকে 5 ভাগ হবে 3 কেজি থেকে 5 কেজি আমাদের সম্পূরক খাদ্য ব্যবহার করতে হবে। আর হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে পোনা মাছের ক্ষেত্রে এটি হবে, যদি আমরা যদি বড় মাছের ক্ষেত্রে যেটি হচ্ছে 3 থেকে 5 ভাগ, সেটা হচ্ছে পোনা মাছের ক্ষেত্রে হয়ে যাবে 5 থেকে 10 ভাগ।
সেটা আমরা লিখি। এটা কিন্তু অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে বা বড় মাছের ক্ষেত্রে অথবা পোনা মাছের ক্ষেত্রে আমাদের কি অনুপাতে বা কি শতকরা আনুপাতিক কি হারে আমাদের এই সম্পূরক খাদ্য প্রদান করতে হবে। তো পোনা মাছের ক্ষেত্রে দেখো আমাদের এই সম্পূরক খাদ্য শতকরা 5 থেকে 10 ভাগ। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমাদের 100 কেজি যদি আমাদের মাছের ওজন হয়ে থাকে, মাছের ওজন, তাহলে সেক্ষেত্রে 5 থেকে 10 ভাগ, 5 থেকে 10 কেজি হচ্ছে আমাদের এই সম্পূরক খাবার প্রদান করতে হবে। এরপর আমরা চলে যাই দেখো আমাদের পরের অংশে। আমাদের পরের অংশে যেটি দেওয়া আছে যে কাপ জাতীয় মাছের ক্ষেত্রে দেখো, কাপ জাতীয় মাছ তোমরা জানো যে কোনগুলো কাপ জাতীয় মাছ। সেক্ষেত্রে হচ্ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ ইত্যাদি চাষের ক্ষেত্রে ফিশ মিল, তারপর হচ্ছে চালের কোড়া, সরিষার খৈল, আটা ও ভিটামিন খনিজ মিশ্র একত্রে মিশিয়ে খাওয়াতে হবে। এইগুলো খোল, এই জন্য খৈল 12 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। ভিজা খোল, ফিশ মিল, কুড়া এবং আটা একত্রে মিশিয়ে ছোট ছোট বলের মতন বানিয়ে পুকুরে দেওয়া হয়। প্রয়োজনীয় মোট খাবার 2 ভাগে ভাগ করে 1 ভাগে সকালে দিতে হয় এবং অন্য ভাগ বিকালে দিতে হয়। আর প্রতিদিনই একই সময় নির্দিষ্ট জায়গায় খাদ্য দিতে হয়, এতে মাছের খাদ্য গ্রহণে সুবিধা হয়। বড় মাছ ও পোনা মাছের জন্য সম্পূর্ণ খাদ্যের তালিকায় ব্যবহৃত উপাদান এবং পরিমাণ ছক আকারে দেওয়া হলো। তাহলে আমরা দেখি যে কাপ জাতীয় মাছের জন্য কি কি জিনিস রয়েছে। এই এই যে এইখানে যেই তথ্যটি শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু তোমরা মনে রাখবা যে বড় মাছের ক্ষেত্রে হচ্ছে শতকরা 3 থেকে 5 ভাগ এবং পোনা মাছের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 10 ভাগ। এটি কিন্তু তোমাদের বহু নির্বাচনে আসতে পারে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ফিশ মিল, তারপর হচ্ছে চালের কোড়া, তারপর হচ্ছে আমাদের সরিষার খোল, আটা এবং ভিটামিন ও খনিজ পদার্থ। এটা হচ্ছে আমাদের কাপ জাতীয় সম্পূরক খাদ্য তালিকা। এবং পাশাপাশি আমরা আরেকটি লিখে রাখি, সেটা হচ্ছে চিংড়ি মাছের জন্য।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কি কি খাদ্যের তালিকা রয়েছে। কাপ জাতীয় মধ্যে রয়েছে আমাদের ফিশ মিল, অর্থাৎ আমাদের যে শুটকি, বিভিন্ন শুটকি মাছ থাকে এটি যে গুঁড়া সেটি। তারপর রয়েছে আমাদের চালের কুড়া। এরপর আমাদের রয়ে গেছে, দেখো আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে সরিষার খোল। এরপর আমাদের দেওয়া হচ্ছে আটা আর হচ্ছে ভিটামিন এবং খনিজ মিশ্রণ। এগুলো হচ্ছে আমাদের কাপ জাতীয়, অর্থাৎ আমাদের রুই, কাতলা, মৃগেল, এই যে যে জাতীয় কাপ জাতীয় মাছ আছে সেটার জন্য হচ্ছে আমাদের সম্পূর্ণ খাবারের তালিকা। এবং এটি দেখো, এটি কিন্তু আমাদের বড় মাছের ক্ষেত্রে একরকম দিতে হবে এবং পোনা মাছের ক্ষেত্রে একরকমে। আমরা আমাদের বইটির দিকে তোমার তাকাও, পৃষ্ঠা নম্বর 45। এখানে দেখো দেওয়া আছে যে ফিশ মিল যেটি বড় মাছের জন্য হচ্ছে 10 কেজি, পোনা মাছের জন্য হচ্ছে 21 কেজি। চালের কুড়া হচ্ছে বড় মাছের জন্য লাগবে হচ্ছে 53 কেজি, আর পোনা মাছের জন্য লাগবে হচ্ছে 28 কেজি। তারপরে হচ্ছে সরিষার খোল যেটি হচ্ছে লাগবে 30 কেজি, পোনা মাছের ক্ষেত্রে দেখো 45 কেজি। আটা হচ্ছে 6 কেজি বড় মাছের জন্য, আর পোনা মাছের জন্য হচ্ছে 5 কেজি। এরপর ভিটামিন এবং খনিজ মিশ্রণ এটি হচ্ছে 1 কেজি এবং পোনা মাছের জন্য হচ্ছে 1 কেজি। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস যেটি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যদি বড় মাছের কথা বলি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ খাবারের পরিমাণটা কম লাগছে এবং হচ্ছে পোনা মাছের ক্ষেত্রে বেশি লাগছে। এই বেশিটি কেন তোমরা শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবে? তো এখানে বেশি লাগার কারণটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই জন্যই দেওয়া হয়, কারণ হচ্ছে পোনা মাছ যে ছোট থাকে এদের খাবারের চাহিদাটা অনেক বেশি থাকে এবং এদের খুব দ্রুত বাড়তে হয়। এই জন্য হচ্ছে যে পোনা মাছের ক্ষেত্রে আমরা যে যে উপাদানগুলো বললাম, যে আমাদের ফিশ মিল, আমাদের চালের গুঁড়া, আমাদের শস্য খোল, আটা, ভিটামিন এবং খনিজ মিশ্রণ, এর উপাদানগুলি আমাদের প্রয়োজনে বেশি লাগবে। আর অন্যদিকে আমাদের যদি বড় মাছ দিই তুলনায়, কারণ হচ্ছে যে যে কোনো মানুষের কথাই বলি আমরা, মানুষ বা পশু বা উদ্ভিদের যার কথাই বলি না কেন, প্রত্যেকের কিন্তু গ্রোথ একটা প্রথম দিকে, অর্থাৎ আমরা যদি মানুষের কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে বলবো যে শিশু ক্ষেত্রে কিন্তু প্রচুর শিশুদের আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। অর্থাৎ শিশু প্রথম ছোট থাকে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, অর্থাৎ তার 18 বছর পর্যন্ত, তারপর অর্থাৎ তার যুবক বা যৌবন আসার আগ পর্যন্ত এই সময়টা কিন্তু তাদের খুব বেশি বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যখন তাদের একটি পূর্ণতা চলে আসে তারপরে কিন্তু খুব আস্তে আস্তে তার বৃদ্ধিটা হয় এবং শেষের দিকে কিন্তু বৃদ্ধি হয় না বলে, অর্থাৎ মানুষ যখন তার বার্ধক্যের দিকে চলে যায় তখন কিন্তু তার খুব বেশি বৃদ্ধি হয় না। তো যেই সময়টা হচ্ছে বাড়ন্ত সময়, আমরা যদি বলি যে যুবক হওয়ার আগ পর্যন্ত মানুষের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে বাড়ন্ত সময়। এই সময় কিন্তু তাকে বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে হয়, বেশি পরিমাণে পুষ্টি উপাদান সংগ্রহ করতে হয়। যে পুষ্টি উপাদানগুলো আমরা এর আগে বলেছি, শর্করা, আমিষ বা স্নেহ বা তেল জাতীয় খাবার, ভিটামিনস, খনিজ মিশ্রণ, পানি, এগুলো বেশি পরিমাণে সরবরাহ করতে হয়। ঠিক মাছের ক্ষেত্রে একই রকম, অর্থাৎ যখন পোনা মাছ থাকবে এই অবস্থায় তাদের হচ্ছে এই সম্পূর্ণ খাদ্য তালিকা বা পরিমাণটি বেশি হবে। এবং আমাদের বড় মাছ, অর্থাৎ যে সময় দেখা যাচ্ছে বড় মাছের একটি পর্যায়ে গিয়ে বড় মাছের খুব বেশি আর বৃদ্ধি হবে না, এই জন্য তাদের খাবারের পরিমাণটা পোনা মাছের তুলনায় কম হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিংড়ি মাছের জন্য আমাদের দেখো সম্পূরক খাদ্যের তালিকাটা আমরা দেখিনি, এবং এটি কিন্তু আমাদের দেশের জন্য, মানে চিংড়ি চাষ, এটি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে বিশেষ করে আমরা কিন্তু চিংড়ি মাছ রপ্তানি করে থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। এবং আমাদের দেশে যে দক্ষিণ বা দক্ষিণ পঞ্চম অঞ্চল আছে সেখানে, অর্থাৎ আমাদের খুলনা, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, এই যে আমাদের যে এই দক্ষিণাঞ্চলের বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে আমাদের যে জেলাগুলো রয়েছে, তোমরা যদি কখনো এই দিকে যাও বা তখন তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অনেক মানুষ এই চিংড়ি চাষের সাথে জড়িত আছে। এই জন্য যারা এই যে যে মানুষগুলো এই চিংড়ি চাষের জন্য বা চিংড়ি পেশার সাথে জড়িত, তাহলে তাদেরকে অবশ্যই এই সম্পূর্ণ খাদ্য তালিকা সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। কারণ যদি তারা ভালো জ্ঞান রাখে তাহলে তারা বুঝবে যে এই চিংড়ির সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য তাদের কোন কোন খাবার দিতে হবে, কোন সময় কোন খাবারটা সরবরাহ করতে হবে, সেটি যদি তারা জানে এবং সঠিক মাত্রায় যদি দেয় তাহলে অবশ্যই তারা হচ্ছে ভালো গুণসম্পন্ন চিংড়ি উৎপাদন করতে সক্ষম হবে। তাহলে দেখো চিংড়ি মাছের জন্য সম্পূর্ণ খাদ্য তালিকার মধ্যে কি রয়েছে: চালের কুড়া বা গমের ভুসি, এরপর রয়েছে আমাদের সরিষার খোল, এরপর রয়েছে আমাদের শুটকির গোড়া বা ফিশ মিল, এরপর আমাদের হচ্ছে ঝামক চিহ্নের খোলসের গুঁড়া বা চূর্ণ, এরপর হচ্ছে আমাদের লবণ এবং হচ্ছে বিভিন্ন রকমের ভিটামিন মিশ্রণ। অর্থাৎ যে 6টি পুষ্টি উপাদান আমরা আমরা গৃহপালিত পশুর ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে আলোচনা করেছি, সেই পুষ্টি উপাদানগুলো হচ্ছে আমাদের এই চিংড়ি মাছের ক্ষেত্রে আমাদের দরকার। এগুলো যদি আমরা সঠিক মাত্রায় পরিমিত প্রয়োগে দিই তাহলে অবশ্যই আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, সেটা আমরা কাপ জাতীয় মাছই চাষ করি অথবা আমরা চিংড়ি জাতীয় মাছ চাষ করি, অবশ্যই সেটি আমাদের লাভজনক উপায়ে আমরা চাষ করতে সক্ষম হব।
তো আজকে আমরা এটির ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমাদের এখানে শেষ করার আগে আমি একটা জিনিস দেখো, আমাদের একটা জিনিস এখানে দেওয়া আছে যে কাপ জাতীয় মাছের ক্ষেত্রে যে খোলটা আমরা দিব, সেটি কিন্তু আমাদের অবশ্যই খোল 12 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এবং ভিজিয়ে রাখার পর তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের যে ভিজা খোল এবং আমাদের যে আরও যে সম্পূর্ণ খাদ্যের যে উপাদান যে তালিকা, এগুলো একটা মিশিয়ে আমরা হচ্ছে বল আকার তৈরি করব, ছোট ছোট বল আকার তৈরি করে তারপর আমরা ছিটিয়ে এটি এবং আমরা পুকুরে দিব। এবং সাধারণত একটি নির্দিষ্ট জায়গা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে এটি মাছের জন্য খাদ্য গ্রহণ করতে সুবিধা হবে, কারণ মাছও কিন্তু পোষ মারার মতো পানির মতো, তারা যে জায়গায় যদি প্রতিদিন যদি একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় তাদের খাবার দেওয়া হয় তাহলে কিন্তু তারা স্বাভাবিকভাবে বুঝতে পারবে যেটি হচ্ছে আমাদের খাবার গ্রহণের স্থান। তো খাবার দেওয়া মাত্র তারা মাছ ছুটে আসবে সেখানে খাবার গ্রহণ করার জন্য। তো আজকে আমরা যে জিনিস আলোচনা করলাম, শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করেছি যে আমরা যখন বাণিজ্যিকভাবে কোনো মাছের খামার করতে যাই বা আমরা যদি কোনো পশু বা পাখি খাবার করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কম সময়ের মধ্যে অধিক উৎপাদন আমাদের নিশ্চিত করতে হয়, অধিক মুনাফা আমাদের নিশ্চিত করতে হয়। এবং সেটি করতে গেলে আমাদের হচ্ছে প্রাকৃতিক খাদ্য, সেটি হচ্ছে যে যদি আমাদের যথেষ্ট পরিমাণে থাকে না, এবং যথেষ্ট এই জন্য হচ্ছে আমাদের এই প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি আমাদের বাইরে থেকে অতিরিক্ত খাবার প্রদান করতে হয় বা সরবরাহ করতে হয়, যেটা সম্পূরক খাদ্য। এবং সেই সম্পূরক খাদ্য তালিকায় কী কী উপাদান থাকতে পারে, এবং বড় মাছের ক্ষেত্রে আমরা কাপ জাতীয় মাছের বড় মাছের ক্ষেত্রে কতটুকু দিব, পোনা মাছের ক্ষেত্রে কতটুকু দিব, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং সবশেষে আমরা আলোচনা করেছি হচ্ছে আমাদের চিংড়ি মাছের সম্পূরক খাদ্য সম্পর্কে। তো আশা করি আমার এই আলোচনা তোমাদের জন্য সহায়ক হবে। তোমরা যদি এটি যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো যদি আমরা তোমার খাতায় নোট করে নিয়ে যখন নিজেরা স্টাডি করবে তখন যদি একটু এটি রিকেপ করতে পারো, আবার যদি তোমাদের মস্তিষ্কে নিয়ে আসতে পারো, তাহলে আমি অবশ্যই মনে করি খুব কম সময়ের মধ্যে খুব সহজবদ্ধভাবে তোমরা এই প্রত্যেকটি বিষয় আত্মস্থ করতে সক্ষম হবে। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।